আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভালোবাসার পাখি গল্পের 6 নম্বর পার্ট। তোর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। দুপুরের নরম রোদে দাঁড়িয়ে আছে অবনী। স্কুল গেটের সামনে হালকা ভিড় জমেছে। অভিভাবকদের চাপা কোলাহল, বাচ্চাদের ছুটির অপেক্ষায় দুলতে থাকা ছোট ব্যাগের জন্য। অবনী চশমার ফ্রেমটা আঙ্গুল ঠেলে একটু ঠিক করে নিল। সিয়ামের ছুটি হতে আর কয়েক মুহূর্ত বাকি। কিছুক্ষণ আগে নিজের প্রাইমারি স্কুল থেকে ছুটি নিয়ে এসেছে সে। প্রতিদিন এমন করে ছেলেটাকে নিয়ে আবার ফিরে যায় নিজের বিদ্যালয়ে। শিক্ষকতার ব্যস্ততার সংসারে টানাপোড়েনের মাঝে সিয়ামের মুখটি দেখলেই তার দিনের ক্লান্তি কেমন যেন উধাও হয়ে যায়। অপেক্ষা করতে করতে চোখে পড়ল কিছুটা দূরে হাওয়াই মিঠাইওয়ালা হাঁটছে, হাতে গোলাপি তুলোর মতো মিঠাই। সিয়াম এই জিনিসটা দারুণ পছন্দ করে। অবনীর চোখে যেন কোমল আলো ফুটে উঠল। সে ধীরে ধীরে এগিয়ে একটি হাওয়াই মিঠাই কিনল। টাকা পরিশোধ করার পর অদ্ভুত এক প্রশান্তি নামলো তার ভিতরে। জীবনে তার নিজের বলতে আছে শুধু এই একটা ছেলে আর শাশুড়ি। 5 বছর হতে চলল, স্বামী নেই। বিয়ের 3 মাসের মাথায় সীমান্তে শত্রুর গুলিতে প্রাণ হারিয়েছিল স্বামী আর দেবর, দুইজনই আর্মি অফিসার। সিয়াম দেবরের ছেলে। জন্মের 2 বছর পরে মারা যায় সিয়ামের মা। তারপর থেকে অবনী শ্বশুর বাড়িতে তাকে আগলে নিয়ে বড় করে। আজ ভাগ্যর পরিহাসে সেই সিয়ামকে নিজের সন্তানের মতো বুকে নিয়ে মানুষ করেছে অবনী। আর কোনো রক্তের সম্পর্ক নেই, তবু সিয়ামের প্রতি টান যেন মনের গভীর শিকড়ে জন্মানো মাতৃত্ব। হাওয়াই মিঠাইটা হাতে নিয়ে অবনী হালকা হাসলো। পিছু ঘুরতে চমকালো অবনী সুদর্শন সুপুরুষকে দেখে। ডক্টর রিত নাফ। লোকটাকে দেখলেই বুকের ভেতর মোচড় দেয় তার। অবনী পাশ কাটিয়ে চলে যেতে চায়, কিন্তু তার হলো কই। ঠিকই তার পিছু পিছু আসে রিত। এটা কি ঠিক হচ্ছে অবনী ম্যাম? আপনি কিন্তু আমাকে এড়িয়ে যাচ্ছেন। অবন্তী তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, কি করব? আপনি একজন ডক্টর হয়ে কিভাবে আমার পিছু পিছু করেন? মানে এভাবে স্টক করেন কেন আপনি? হৃদের থোতা মুখ ভোতা হয়ে গেল। এত নিষ্ঠুর কেন রমণী? কেন যে বোঝে না তাকে? কেন ম্যাম, আপনি তো স্কুলের টিচার, আপনার তো জানার কথা। অবনী চোখ পাকিয়ে তাকালো তার দিকে। হৃদ ভয় পাওয়ার ভান করে। অবনী হতাশ। এই লোকটাকে বোঝাতে বোঝাতে ক্লান্ত সে। সরে দাঁড়ান, আমার ছেলে আসবে। হৃদ মিট মিট করে হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, আপনিও সরে দাঁড়ান, এখনই আমার হবু বউয়ের ছেলে আসবে। ত্বরান্বিত ভঙ্গিতে তাকালো অবন্তী। হৃদ এবেলা সত্যি কিঞ্চিত ভরকালো। জোরপূর্বক হেসে বলল, না মানে আপনার ছেলে আসবে, আমি সরে দাঁড়াচ্ছি। গাড়ি চলছে আপন গতিতে। পাখিকে নিয়ে শপিংয়ে যাচ্ছে আকৃষ্ট। যাওয়ার তো ইচ্ছে মোটেও ছিল না, কিন্তু মা জননী মানবে না। আকৃষ্ট এক প্রকার বাধ্য হয়ে এসেছে। পাখি বসে আছে, কিছুক্ষণ চুপ করে থাকতে পারে না মেয়েটা। আপনি সবসময় এমন রেগে থাকেন কেন সুগার? তরিতে গতিতে পাশ ফিরে তাকালো আকৃষ্ট। বড় বড় ঢোক গিলল পাখি। না, সুগার ডেডে বলা চলবে না, না হলে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেব। না মানে নতুন বর, আপনি কেন রেগে থাকেন সবসময়? আকৃষ্ট নিবিবদ্ধ ভঙ্গিতে বলল, তোমার বয়স আর আমার বয়স কত জানো? এজ গ্যাপটা অন্তত মাথায় রাখো। সেই হিসেবে তুমি আমার অসহ্য। পাখির মুখ ভার হলো। সে কি সেদে পরে বিয়ে করেছে নাকি? সে তো ইচ্ছে করে বিয়ে করেনি। আচ্ছা ডক্টর, আপনি আমাকে 5টা জামা কিনে দিবেন, সাথে একটুখানি মেকআপ প্লিজ। আকৃষ্ট চোখ মুখ বিকৃত করে নিল। হিসিয়ে বলল, পারবো না, বুঝতে পেরেছ? কিসের ড্রেস, কিসের মেকআপ? তোমাকে আমি ফুটপাত থেকে জামা কিনে দেব। পাখির চল ঝুলে এলো। অসভ্য দেখেছে ডক্টর, অসভ্য লুক একটাও দেখেনি। এত বড় গাল ফুলিয়ে রাগান্বিত সরিয়ে আওড়ালো। লাগবে না আপনার দেওয়া, আমি বাড়িতে গিয়ে নতুন আম্মুকে বলে দেব। আকৃষ্ট দৃষ্টি সুচালো করে নেয়। এই হাফ ইঞ্চি পিচ্চি তাকে ভয় দেখাচ্ছে, আশ্চর্য। শপিং মলের সামনে এসে গাড়ি থামলো। পাখি তো সবসময় নিজের আপু অথবা বাবার সাথে যেত, কিন্তু আজ এমন একজনের সাথে এসেছে যে উঠতে বসতে তাকে বকাবকি করে। মলের ভেতরে গেলে যে কী হবে সেটা একমাত্র খোদা তালা বলতে পারবে। ডক্টর, আপনি আমাকে পু পু শব্দওয়ালা জুতা কিনে দেবেন কিনা? না হলে আমি কিন্তু চিৎকার করে সবাইকে জানিয়ে দেবো আপনি আমাকে জুতা কিনে দিচ্ছেন না। মলে ঢুকতে জুতার দোকানে ছুটে গেল পাখি। অগত আকৃষ্টকেও যেতে হয়েছে। পাখি খুব উত্তেজিত হয়ে পড়ে জুতো দেখে ফিসফিসিয়ে বলে ওঠে, আগে জুতো নেই। আকৃষ্ট হে না কিছুই বলল না। খুঁজে খুঁজে কয়েক জোড়া জুতো বের করে দিল। পাখি মাপ অনুযায়ী দেখলো সেগুলো বেছে বেছে নিজের জন্যই 2 জোড়া জুতা নিয়েছে। যখন সেগুলো প্যাকিং হচ্ছে তখনই তার দৃষ্টি গেল এক জোড়া সাদা জুতোর দিকে, যার উপর বিড়াল ডিজাইন করা। পাখি একটা পায়ে চাপ দিল, চাপ পড়তে অদ্ভুত শব্দ করে। বেশ পছন্দ হয়েছে পাখির, কিন্তু ততক্ষণে তার পছন্দ করা জুতো জোড়া প্যাক করে দিয়েছে লোকগুলো। পাখি এখন এই জুতো নেওয়ার জন্য উতলা হয়ে উঠেছে। আকৃষ্ট এক বাক্য বলেছে দেবে না, ব্যাস হয়ে গেল। আপনি সত্যি দিবেন না নতুন বর? আকৃষ্ট আশেপাশে পরোক্ষ করে অচানক এগিয়ে এসে কবজি চেপে ধরল পাখির। চুপচাপ হাঁটো, নয়তো এখানে ফেলে দিয়ে চলে যাব। পাখি পারছে না কেঁদে ফেলতে, আকৃষ্টকে ছেড়ে এগোতে লাগলো। পাখি চেঁচিয়ে বলল, আমি যাব না, কিন্তু সত্যি বলছি। আকৃষ্ট দাঁড়ালো না। পাখি আসবে এটা তার জন্য জানার কথা, কিন্তু আশ্চর্য, হাঁটতে গিয়ে ধুম করে আছাড় খেলো পাখি। জুতো গিয়ে পড়লো আকৃষ্টের পায়ের উপর। তবদা খেলো পাখি। ভয়ার্ত চোখে তাকায় আকৃষ্টের দিকে।
মলেও তার ইজ্জত রইল না, শেষমেশ পড়ে গেল। আকৃষ্ট রাগে দাঁতে দাঁত চেপে ধরেছে, আকৃষ্ট রাগে ধুমধাম পা ফেলে এগোতে লাগলো। পাখি চিৎকার করে উঠল, আমি কিছু করিনি, আমি জুতো মারিনি ডক্টর, সরি সরি। আশেপাশে মানুষ তাদের দিকে তাকিয়ে আছে। লজ্জা লাল হয়ে গেল পাখি। এক দৌড় লাগালো এলোমেলো পায়ে, অথচ আকৃষ্ট তাকে কিছুই করতো না। মেয়েটা অহেতুক দৌড়াচ্ছে। পাখি স্টপ, পাখি স্টপ, দাঁড়াও বলছি আমি। পাখি পাখি থামলো না, দৌড়াচ্ছে নিজের মতো করে। পুরো মোলের লোকজন তাদেরকে দেখছে। আকৃষ্ট বরাবরই নিজেকে নিয়ে বড্ড পজিটিভ। নিজেকে এমনভাবে তৈরি করেছে যাতে কেউ আঙ্গুল তুলে কথা না বলতে পারে। সেখানে এই হাফ ইঞ্চি পিচ্চির জন্য মানুষের তীক্ষ্ণ দৃষ্টির সম্মুখীন হতে হচ্ছে তাকে। পাখি আইসে স্টপ। পাখি পাখি দৌড়ে গেল লিফটের দিকে। যখন বুঝলো ভেতরে মানুষ, তখনই দৌড় লাগালো সিঁড়ির দিকে। আমি কিছু করিনি, সত্যি করিনি, ভুলবশত হয়ে গেছে। আকৃষ্ট চেঁচিয়ে চিবিয়ে তৃতীয়বারের মতো সতর্কবাণী ছাড়ল, আই সে স্টপ পাখি, এখন যদি না থামো তাহলে খুব খারাপ হবে। পাখি দৌড়াতে দৌড়াতে বলল, আমার সাথে পাঙ্গা নিতে আসবেন না। আজ সকালে বিস্কুটকে চায়ে ডুবিয়ে মেরে ফেলেছি, আপনি আসলে আপনাকেও মেরে দেব। আকৃষ্ট পা জোড়া থেমে গেল। চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে মেরে ফেলেছে, ইডিয়েট একটা। সিঁড়ির ধাপে পা রাখতে আছড়ে পড়ে আকৃষ্ট প্যাকেট ফেলে দৌড়ে এগিয়ে আঁকড়ে ধরে মেয়েটাকে। তবু শেষ রক্ষা হলো না, পা মুচড়ে যায় তার। ইডিয়েট, বলেছিলাম থামাতে, তারপরে কেন দৌড়ালে? পাখি পায়ের ব্যথায় কেঁদে ফেললো। আকৃষ্ট হন্তদন্ত মুখশ্রীতে দৃষ্টি বুলায়, তপ্ত নিঃশ্বাস ছেড়ে আলগুছে। আপনার জন্য ব্যথা পেয়েছি আমি ডক্টর, আসার পর থেকে আপনি খালি আঘাত করছেন। আকৃষ্ট বিনা বাক্য বেয়ে পাজা কোলে তুলে নিল পাখিকে। ভয়ার্ত পাখি দু হাতে গলা জড়িয়ে ধরে তার। আকৃষ্টের কোলে সিপসিপে গরুণের মেয়েটাকে একটুখানি দেখাচ্ছে। পাখিকে নিয়ে বাড়ি ফিরেছে আকৃষ্ট, কিন্তু তার আগে ফার্মেসি থেকে ব্যথার ক্রিম নিয়েছে। সেটা গাড়িতে বসে পায়ে লাগিয়ে দিয়েছে তার। এতটা চঞ্চল মেয়ে আকৃষ্ট এর আগে দেখেনি সে। কিভাবে দেখবে, কারণ সে তো আর পিচ্চিদের সাথে ঘুরঘুর করতো না। তারা খেতে আয়, আসছি মা। সিতারার মা সোফা ফেরদৌস ডাকছেন সেই কখন থেকে, কিন্তু সিতারা তাল বাহানা করেই চলেছে। মূলত সে রাতে খায় না, খেতে চায় না, তাকে জোর করে কেউ খাওয়াতেও পারে না। বাবা নেই মেয়েটার, মা বই আর কেউ নেই আপন বলতে। অনেকক্ষণ যাবৎ ডাকাডাকি করে হতাশ হলো সাফা ফেরদৌস। শেষমেশ বাধ্য হয়ে সিতারা রুমে এলেন। সিতারা বিছানায় বসে ফোন টিপতে বড্ড ব্যস্ত। কখন থেকে তোকে ডাকছি আরা, তুই কি ইচ্ছে করে এমন করছিস? সিতারা ফোন রেখে তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, তুমি জানো আমি রাতে খাই না, তবু কেন প্রতিদিন ডাকো বলো তো? সাফা ফেরদৌস দুহাত কোমরে বেঁধে দাঁড়ালেন, চোখ পাকিয়ে বললেন, এই তুই ডক্টর? ডক্টর হয়ে নিজের খেয়াল রাখিস না, আর তুই নাকি পেশেন্ট দেখবি? সিতারা উঠো বাকিয়ে হাসলো। মা তার তাকে নিয়ে বড্ড পজিটিভ। উফ মা, আর কতবার এই একই কথা বলবে? আমার বিরক্ত লাগে রাতে খেতে, প্লিজ আর বলো না। আমি একটু আগেই তো চা বিস্কুট খেলাম, এবার অন্তত ছাড় দাও। সাফা ফেরদৌস জানেন মেয়েকে আর বুঝিয়ে লাভ নেই, বুঝে গেলেন। শেষমেশ বেরিয়ে গেলেন তিনি। সিতারা ফোন নিয়ে বসে আছে, যার জন্য অপেক্ষা করছে সেই লোকটা ফোন দিচ্ছে না। কোথায় যে গায়েব হয়ে গেল, কোথায় চলে গেল কে জানে। সোফায় বসে আছে আকৃষ্ট, তার সামনে বসে আছে আয়াত আর আকৃতি। আকৃতি বরাবরই পড়াশোনা নিয়ে সিরিয়াস, সেখানে আয়াত এক নম্বরে ফাঁকিবাজ। এই 2 বছর আগের কথা, এইচএসসি দেওয়ার পর বায়না ধরেছে সে আর পড়বে না। সকলে অনেক বুঝিয়েছে, কিন্তু মেয়েটা বুঝেনি। কিন্তু শেষমেশ আকৃষ্টের কাছে থাপ্পড় খেয়েছে, এরপর আর বায়না করেনি। উড়ন্ত পাখির নেই উড়ে এসে হাজির হলো পাখি। আকৃতি আর আয়াতকে পড়তে দেখে অবাক হওয়ার নেই, বলল, তোমরা তো 2 ঘন্টা ধরে পড়ছো, আর কত পড়বে? আকৃতি রুট কণ্ঠে বলে, তুমি পড়তে বসো, নয়তো চোর খাবে। পাখি মুখ ভেঙচি কাটলো, সে কেন বসবে? তার তো বিয়ে হয়েছে নাকি, সে সংসার করবে, বিয়ে হলে তো এটাই নিয়ম। আকৃত তপ্ত নিঃশ্বাস ছাড়ল, আর চোখে দেখে পাখির মুখের পানে। ফেল ফেল করে তাকিয়ে আছে আয়াতের দিকে। ইদানিং আয়াত তার পাখিকে কি খেলাধুলা শুরু করেছে। শুধু খেলাধুলা বললে ভুল হবে, দুইজনে গল্প শুরু হয়েছে। কি এত গল্প করে বুঝে উঠতে পারে না আকৃষ্ট। আয়াত মিনমিন গলায় বলল, আপি অনেকক্ষণ পড়লাম, এখন উঠি। কথা বলতে দেরি, সহসায় মাথা চাটি পড়তে দেরি হলো না আকৃতির। সামনে এইচএসসি এক্সাম, এখনই ফাঁকিবাজি, চুপচাপ পড়। পাখির চক্ষুদ্বয় বড় হয়ে এলো, এভাবে কেন মারছে? সে মোটেও চুপ থাকলো না, উল্টো চিরবিরিয়ে উঠল, তুমি কেন মারছো আয়াত আপুকে? আকৃতি দাঁতে দাঁত চেপে রেখে রাঙালো। আকৃষ্ট হতাশ, এদের ঝগড়া ঝামেলা দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে। মাত্র কয়েকদিন হলো পাখি এসেছে তার এই অবস্থা। এখন তো মাস কয়েক থাকবে, তখন কি হবে তার? এই পিচ্চি এদিকে এসো। আকৃষ্টের ডাক শুনে চুপসে গেল পাখি, শুকনো ঢুক গিলা আড়ালে। চূড়া চোখে তাকায় আয়াতের দিকে। আকৃষ্ট ফের ডেকে ওঠে, বললাম তো এদিকে আসতে। পাখি গুটি গুটি পায়ে এগিয়ে গেল আকৃষ্টের কাছে। আকৃষ্ট কাছে ডাকলো তাকে। হুট করে লজ্জায় লাল হয়ে যাচ্ছে মেয়েটা, কেমন যেন লজ্জা লাগছে তার। টিভিতে তো অনেক সিনেমা দেখেছে সে, তাও আবার রোমান্টিক, এখন খুব লজ্জা লাগছে তার। আকৃষ্ট আবার চোখের ইশারে কাছে ডাকলো। পাখি আকৃষ্টের দিকে ঝুঁকলো, মনে মনে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে, এই বুঝি আকৃষ্ট তার গালে চুমু দিবে।
আকৃষ্ট হাত বাড়িয়ে গাল স্পর্শ করে পাখির শিরশির করে উঠল মেয়েটার তনুমন। কিন্তু তার মনোবাসনায় এক বালতি পানির ফেলে দিয়ে কান টেনে ধরল সে। ব্রিটিশ শয়তান কোথাকার, পড়াশোনা নেই? স্কুলে ভর্তি করে দিয়েছি বসে থাকার জন্য, হ্যাঁ? পাখি আর্তনাদ করে উঠল। ও মা, লাগছে লাগছে। আকৃতি আর আয়ার চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মেয়েটার চিৎকার ভেতর থেকে ছুটে এলো হৃদ। বাচ্চাটাকে মেরে ফেলছে সেভাবে, তোকে তো ভাই বলতে লজ্জা করছে। স্যার বলছে স্যার। আকৃষ্ট ছাড়ল না, ফুপিয়ে কেঁদে উঠল পাখি। তাকে চুমুর বদলে কান টানছে ফাজিল লোকটা। গড়ি গড়ি বৃষ্টি নেমেছে ধরণীতে। এই বৃষ্টি বুঝে আর থামবার নাম নেই। ভোরের দিক থেকে শুরু হয়েছে বৃষ্টি, সেই থেকে এক নাগারে পড়েই চলেছে। জামা কাপড়গুলো ধুয়ে বারান্দায় দড়িতে মেলে দিল অবনী। সিয়াম উঠেছে শোবে, তার দাদি রুকসানা খাতুনের সাথে খাবার খেতে ব্যস্ত। অবনী কাপড় মেলে বারান্দায় ছেড়ে ভিতরে গেল। রুকসানা খাতুন চোরা চোখে তাকালেন নিজের মেয়ের সমতুল্য ছেলের বউয়ের দিকে। ইদানিং প্রচণ্ড রাগ লাগে ওনার। মেয়েটার জীবন তো সেই 5 বছর আগে নষ্ট হয়ে গেছে। তিনি যদি জানতেন বিয়ের 3 মাস পরে ছেলে তার মারা যাবে, তাহলে কখনোই মেয়েটাকে সাথে বিয়ে দিয়ে তার জীবন নষ্ট করতো না। কি হলো মা, আপনি খাচ্ছেন না যে? রুকসানা খাতুন গলা ঝেড়ে মৃদু সুরে বললেন, বলছিলাম যে বৌমা আর কত এভাবে একা থাকবে, হ্যাঁ? এবার অন্তত নিজের দিকটা ভাবো। হৃদ ছেলেটা কিন্তু চলবে গাইস। পরবর্তী পার্টও আপলোড দেওয়া আছে এই চ্যানেলে, সবাই দেখে নিন।